বিষয় সংক্ষেপ। পর্ব 1। বারুণী উৎসবকে ঘিরে গঙ্গায় অসংখ্য মানুষের ভিড় ও কাঁচা আমের ছড়াছড়ি। সেই আম সংগ্রহে ব্যস্ত ছিল ছেলেদের দল। আমগুলো ওরা পরে কম দামে বাজারে বিক্রি করে। সেদিন গঙ্গায় ভাটা থাকার ফলে কাদা জল অতিক্রম করে স্নান করে ফিরতে হচ্ছিল। একটা ছেঁড়া মাদুরের উপর শুয়ে বিষ্ণুচরণ ধর ডলাই মলাই করাচ্ছিল। তার 3.5 মণ দেহটি দেখে সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা নেওয়া একটা লোক মুচকি মুচকি হাসছিল। বিষ্ণুচরণ ধর বেশ বিরক্ত হলেও মালিশওয়ালাকে নানাভাবে মালিশ করার নির্দেশ দিচ্ছিল। তানপুরা, তবলা, সারেগামা প্রভৃতি বিভিন্ন ভঙ্গিতে মালিশ করিয়ে নিচ্ছিলেন। তখনও পর্যন্ত 50 থেকে 55 বছরের মানুষটি হাসছিলেন এবং ম্যাসাজ না সঙ্গীত চর্চা হচ্ছিল তা জানতে চাইছিলেন। ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল কতটা, এগুলি নিয়ে প্রশ্ন করেন এবং তাকে গন্ধমাদন হাতি কিংবা হিপোর সঙ্গে তুলনা করেন। বিষ্ণুচরণ ধর প্রচণ্ড রাগী হতবাক হলো। ঠিক তখনই ওই ভদ্রলোক বিষ্ণুচরণ ধরকে মাথায় এক চাটি মেরে দৌড়ে পালালে ধরতে পারবে কি না সে কথা জিজ্ঞাসা করেন। হাত তুলে কাছে ছুটেও যান। লোকটার এই রসিকতায় অনেকে তাকে পাগল ভাবেন। তিনি যে রোজ এক্সারসাইজ করেন তা বিষ্ণুচরণকে জানান। লোকটার আচরণে বিষ্ণুচরণের রাগ কৌতূহলে পরিণত হয়। বিষ্ণুচরণ তাকে জানান যে খাওয়ায় তার বেশি লোভ নেই। তিনি যে খাদ্য তালিকা পেশ করেন তা শুনে লোকটি আরও রসিকতা করে তার ভুঁড়িতে হাত বুলিয়ে দেন। শরীরকে চাকর বানানোর যে প্রয়োজন তা নিজের হাতটাকে নামানোর কথা বলে প্রমাণ করতে চান। বিষ্ণুচরণ ধর গায়ের জোর প্রয়োগ করেও ব্যর্থ হন। লোকটি তাকে জানান মনের জোরই সব। ঠিক এই সময় গঙ্গার তীর থেকে কোনি নামটি ভেসে ওঠে। পর্ব 2। গঙ্গায় ভেসে যাওয়া একটা আম পাওয়ার জন্য 3 জন সাঁতরাচ্ছিল। আরও 2-3টি ছেলে তাদের উৎসাহ দিচ্ছিল। 3 জনের একজন একটু এগিয়ে যেতেই কোনি নামের চিৎকার ওঠে। প্রথম জনের স্পর্শে আমটা আসার আগেই পিছন থেকে তার পা টেনে ধরা হয়। ততক্ষণে পিছনের একজন আমটা ধরে ফেলে। এই ঘটনায় তাদের মধ্যে মারামারি শুরু হয়। যে 3 জন আমের জন্য মারামারি করছিল তাদের মধ্যে কোনি নামের এক মেয়ে ছিল। প্রবল লড়াই করে ভাদু নামের ছেলেটির হাত কামড়ে দিয়ে সে আম কেড়ে নেয়। ইতিমধ্যে লোকটিও স্নান সেরে নেন। বিষ্ণুধরও জলে নামেন এবং জানতে চান শরীরকে কিভাবে চাকর বানানো যায়। এই বিষয়ে কথার মধ্যে লোকটির মনে আপনা থেকেই কোনি নামটি উচ্চারিত হয়। মিনিট 15 পর তিনি হেঁটে নিজের বাড়িতে পৌঁছান। সংসারে তার স্ত্রী লীলাবতী ও 2টি পোষ্য বিড়াল ছিল। টিউবওয়েলের জল না থাকায় বহু বছর পর লোকটি গঙ্গা স্নানে গিয়েছিল। লোকটির নাম ক্ষিতীশ সিংহ। ভেলো নামে এক হৃষ্টপুষ্ট ক্ষিতীশ ব্যক্তি ক্ষিতীশ সিংহর কাছে জানতে চান তিনি ক্লাবের মিটিংয়ে যাবেন কিনা। ক্লাবের হরিচরণ মিত্তির সাঁতারুদের চিফ ট্রেনার হওয়ার আশায় সাঁতারু প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে সাঁতারুদের দ্বারাই অভিযোগ এনেছিলেন। এ বিষয়ে হরিচরণের সঙ্গে ক্ষিতীশের পূর্বে বাঘ বিতণ্ডা হয়েছিল। ভেলো ক্ষিতীশ সিংহের শুভাকাঙ্ক্ষী হিসেবে তাকে মিটিংয়ে যেতে মানা করেছিলেন, কিন্তু জেদি ও প্রতিবাদী ক্ষিতীশ অপমানিত হওয়ার আশঙ্কা জেনেও মিটিংয়ে
যাবেন বলে মনস্থির করেন। ইতিমধ্যে লীলাবতী বাড়ি ঢোকেন। ক্লাব অন্তঃপ্রাণ। ক্ষিতীশ সিংহ সংসার ও ব্যবসা সম্পর্কে উদাসীন ছিলেন। লীলাবতী একা পরিশ্রম করায় তিনি ক্ষিতীশ সিংহের প্রতি অসন্তুষ্ট ছিলেন। স্বাস্থ্য ও খাওয়া সম্পর্কে ভীষণ সচেতন ছিলেন ক্ষিতীশ। তার এই সচেতনতা তিনি লীলাবতীর উপরেও চাপিয়ে দিয়েছিলেন। ক্ষিতীশের খাওয়া শেষ হলে তাদের টেলারিং দোকান প্রজাপতি নিয়ে কথা ওঠে। লীলাবতী তার নিজের গহনা বন্ধক দিয়ে প্রজাপতির শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন। তাই দোকানের জন্য একটি বড় জায়গা খুঁজছিলেন, যার খোঁজ পান হাতিবাগানে। খাওয়ার পর ক্ষিতীশের এঁঠো থালায় লীলাবতী ভাত খেতেন। ক্ষিতীশের প্রতিবাদেও কোনো ফল হয়নি। ক্ষিতীশের শোয়ার ঘরে কয়েকটি সাংসারিক জিনিসের পাশাপাশি সাঁতার শেখার ট্রেনিংয়ের কিছু জিনিস ও ছবি ছিল। তক্তপোষে শুয়ে ঘুমানোর আগে একটা ফনা তোলা কেউটের মতো হিলহিলে কাদায় লেপা সরু দেহ ক্ষিতীশের চেতনায় ফুটে ওঠে। তার মুখে অস্ফুটে উচ্চারিত হয় কোনি। পর্ব 3 আমরা দেখি জুপিটার সুইমিং ক্লাবের সভায় ক্ষিতীশ সিংহসহ 8 জন উপস্থিত ছিলেন। ক্লাবের নতুন প্রেসিডেন্ট বিনোদ ভর সম্পাদক ধীরেন ঘোষকে উদ্দেশ্য করে বলেন, ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেগুলি বলতে। হরিচরণ মিত্তির জানান যে ক্লাবের যেসব সাঁতারু অর্থাৎ শ্যামল, গোবিন্দ, সুহাস, অমিয়া এবং বেলা নানা প্রতিযোগিতায় ক্লাবের মুখ উজ্জ্বল করেছে, ক্ষিতীশ সিংহ প্রশিক্ষক হিসেবে তাদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন এবং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি। তার এই অভিযোগগুলি প্রায় সকলে সমর্থন জানান। বধূ চাটুর্যে রসিকতা করে ক্ষিতীশকে তীব্র অপমান করে বলেন যে তিনি নাকি সাঁতারই জানেন না। অথচ হরিচরণ অলিম্পিকে গিয়েছিলেন। এই অলিম্পিকে যাওয়া নিয়ে হরিচরণ ও ক্ষিতীশের মধ্যে বাদানুবাদ হয়। কার্তিক সাহাও ক্ষিতীশের বিরুদ্ধে কথা বলেন। সব কিছু শুনে ক্ষিতীশ বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি সত্যি। তিনি চেয়েছিলেন জুপিটার ভারত সেরা হয়ে উঠুক, তাই সাঁতারুদের উন্নতির জন্য তিনি কঠোর হয়েছিলেন। তিনি বলেন সাঁতারে বাকি পৃথিবী অনেক এগিয়ে গেলেও ভারত অনেক পিছিয়ে রয়েছে। এর কারণ আমাদের দেশে সাঁতারুদের অনুশীলন ও সংযমী জীবনযাপনের অভাব। তিনি নিজে প্রশিক্ষক হিসেবে দায় নিয়ে দায়িত্ব ছেড়ে দেন। ক্ষিতীশ সিংহ প্রতিবাদী কণ্ঠে জানান যে ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হওয়ার প্রয়োজন নেই। পৃথিবীর নামকরা কিছু ট্রেনারদের নাম দিয়ে তা তিনি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সকলে তাকে বিদ্রূপ করে। ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাঁতারুদের বলে যান যে তিনি আর তাদের ট্রেনার নন, তারা যেন মন দিয়ে সাঁতার শেখে। 35 বছরের সম্পর্ক ছিন্ন করে ক্ষিতীশ সিংহ বেরিয়ে আসার পর তার শুভাকাঙ্ক্ষী ভেলো তাকে অ্যাপোলোতে যোগ দিতে বলেন। ক্ষিতীশ সিংহের মনে দ্বন্দ্ব তৈরি হয়। জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক হলেও সাঁতারু তৈরি ছিল ক্ষিতীশের একমাত্র লক্ষ্য। তাই তিনি চ্যাম্পিয়ন তৈরি করার সংকল্প গ্রহণ করেন। এবং পর্ব 4 আমরা দেখি নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টার হাঁটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কোনি। সংঘের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিষ্ণুচরণ ধর, যিনি পুরস্কার বিতরণ করবেন। বাজার করে ফেরার পথেই কোনি ক্ষিতীশের চোখে পড়েছিল। তিনি দীর্ঘক্ষণ কোনিকে একদৃষ্টে দেখতে থাকেন। অনেক দেরি করে বাড়ি ফিরে দেখেন স্ত্রী লীলাবতী রেগে গিয়ে রান্না না করে দোকানে চলে গেছেন। ক্ষিতীশ নিজেই রান্নার উদ্যোগ শুরু করেন।
রান্না চাপিয়ে তিনি আবার পার্কের দিকে যান। তখন কনিসহ 13 জন প্রতিযোগী ছিল। ক্ষিতীশ বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে যান। তখন ছিল মোট 8 জন প্রতিযোগী। সেখানে সভাপতি হিসেবে বিষ্ণুচরণ ধরকে দেখে ক্ষিতীশ অবাক হন। 8 জনের এই প্রতিযোগিতা শেষ হয়। কনি পুরস্কার পাওয়ার আশায় বসে থাকে। সেই সময় ক্ষিতীশ সিংহ কনিকে সাঁতার শেখানোর প্রস্তাব দেন। তাচ্ছিল্যের সঙ্গে কনি জানায় যে সে গঙ্গায় সাঁতার কাটতে পারে। ক্ষিতীশ শুনতে পান বিষ্ণুচরণ ধর তার বক্তৃতায় শরীরচর্চা এবং খেলাধুলোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। ক্ষিতীশ বক্তৃতা চলাকালীন মাঝে মাঝেই তাকে ব্যঙ্গ করে রসিকতা শুরু করেন। বিষ্ণুচরণের ভুলে যাওয়া বক্তৃতার অংশ পিছন থেকে প্রম্পট করে দেন। কনি প্লাস্টিকের কিট ব্যাগ ও তোয়ালে পুরস্কার পায়। সে চলে যাওয়ার সময় ক্ষিতীশ তাকে একদৃষ্টে লক্ষ্য করে। বিষ্ণুচরণ ক্ষিতীশকে ডেকে বলেন যে তিনি আগামী সাধারণ নির্বাচনে দাঁড়াবেন। ক্ষিতীশকে টাকার বিনিময়ে বক্তৃতা লিখে দিতে বলেন। এবং 5 নম্বর পর্বে আমরা দেখি রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল ডাকুরিয়া স্পোর্টস ক্লাব। 22টি ছেলে ও 3টি মেয়ে সহ মোট 25 জন প্রতিযোগী ছিল। ক্ষিতীশ ছিলেন রেফারি। ভেলো ক্ষিতীশকে লাল কস্টিউম পরা তুষার ধবল একটি মেয়েকে দেখিয়েছিল, যার সঙ্গে বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস ছিলেন। এই মেয়েটির পাশেই ছিল পোড়ামাটির কালো পিলসুজের মতো একটি চেহারা। ক্ষিতীশ চিনতে পারেন যে সে কনি। সরোবরের পূর্ব তীর থেকে কনির নামে চিৎকার ভেসে আসছিল, যা শেষ অবধি হতাশায় ভেঙে পড়ে। প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম হয় হিয়া মিত্র নামের লাল কস্টিউম পরা মেয়েটি। কনির দাদা কমল সেখানে উপস্থিত ছিল। সে কনির সাঁতার দেখে অপ্রতিভ ও অপমানিত হয়। ক্ষিতীশ সিংহ সরাসরি নিজের পরিচয় দিয়ে কনির দাদাকে প্রস্তাব দেন কনিকে সাঁতার শেখানোর। কনির দাদা জানান তারা গরিব, পয়সা খরচ করতে পারবেন না। তিনি 7 ভাই বোন ও মাকে নিয়ে শ্যামপুকুরের বস্তিতে থাকেন। বাবা টিভিতে মারা গেছেন। তার নিজের সাঁতারু হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক দৈন্যের কারণে তিনি তা হতে পারেননি। ঠিক একই কারণে কনিকেও সাঁতার শেখানোর সামর্থ্য তার নেই। ক্ষিতীশ সিংহ শুধু পরিবারের সহযোগিতা চেয়ে কনির দায়িত্ব নিতে চান। এমনকি দরকারে কনিকে নিজের বাড়িতে রেখেও শেখাতে চান। জুপিটারে শেখানোর ইচ্ছা নিয়েই নিজের রোজগারের কথা ভাবতে শুরু করেন ক্ষিতীশ। এরপর পর্ব 6 আমরা দেখি ক্ষিতীশ সিংহ কনির বাড়ির দরজায় উপস্থিত হন। মুহূর্তের মধ্যেই কনিদের পারিবারিক দুরবস্থার ছবি তার চোখে ভেসে ওঠে। একটা ফর্মে তিনি কনিকে সই করতে বলেন। ইংরেজিতে সইটা করার সময়ই কনির থেকে জেনে নেন যে কনি 5-এ পড়ে। বিকেল 4টের সময় তাকে তোয়ালে কস্টিউম নিয়ে কদম দিঘিতে উপস্থিত হতে বলেন। ঠিক সময়েই ক্ষিতীশ কনিকে নিয়ে জুপিটার ক্লাবে উপস্থিত হন এবং সকলের সামনে কনির প্রশংসা করেন। হরিচরণ কনি এবং ক্ষিতীশ দুজনকে অপমানের মুখে ঠেলে দিয়ে কনির ট্রায়াল নিয়ে তাকে ভর্তির কথা জানান। তারপর সুহাস নামে সাঁতারুকে ট্রেনিং দিতে মগ্ন হয়ে যান। ক্ষিতীশ কনিকে বলেন সুহাসের সাঁতার ভালো করে লক্ষ্য করতে। এরপর কনি পাস করার পরেও ক্লাবে ভর্তি হতে পারে না অজুহাত দেখিয়ে এবং ক্ষিতীশকে জব্দ করতে চেয়ে তাকে ভর্তি নেওয়া হয় না।
ক্ষুব্ধ ক্ষিতীশ চিৎকার করতে শুরু করেন। রাগে তিনি জুপিটার ছেড়ে অ্যাপোলো ক্লাবে গিয়ে উপস্থিত হন এবং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জেকে বলেন কনিকে সাঁতার শেখানোর সুযোগ দিতে। ক্ষিতীশ সিংহের জুপিটার ছেড়ে অ্যাপোলোতে যাওয়াটা নিজেদের জয় মনে করে নকুল ক্ষিতীশের শর্তে রাজি হয়ে যান। সেই রাতে ঠিক ভুলের দ্বন্দ্বে ক্ষিতীশ সিংহের ঘুম আসে না। তার শুভাকাঙ্ক্ষী ভেলো তার কাজকে সমর্থন করলেও ক্ষিতীশ রেগে যান। এরপর পর্ব 7 আমরা দেখি 2 সপ্তাহ হলো কনির অনুশীলন শুরু হয়েছে। সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতীশ সিংহ তাকে শিখিয়ে দিচ্ছিলেন। সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত এই কসরত চলছিল। কিন্তু কনি দুদিনে সুহাসের মতো স্ট্রোক তুলে নেওয়ার কথা বলেছিল। 2 সপ্তাহেও সে তা পারেনি। তাই প্রথমে কস্টিউম এবং তারপর 2টো ডিম, 2টো কলা এবং 2টো টোস্টের কথা ক্ষিতীশ বলেন। এই খাবারের বদলে আরও 1 ঘন্টা জলে থাকার কথা হয়। লোভ দেখিয়ে এভাবেই আর অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া অন্যায় জেনেও যন্ত্রণা এবং সময় দুটোকে হারানোর জন্য কনিকে তিনি উৎসাহিত করেন। অমিয়া এবং বেলা কনির সাঁতার দেখে। কনিকে নিয়ে তারা দুজনেই আলোচনা করে। অমিয়া বলে যে সে জুপিটারে চলে যাবে এবং অহং প্রকাশ করে বলে যে কনি তার পা ধোয়া জল খাবে। অনুশীলন শেষে বাজার করে বাড়ি ফেরার পথে ক্ষিতীশের সঙ্গে বিষ্ণুচরণ ধরের দেখা হয়। বিষ্ণুধরের গাড়িতে ওঠার সময় ক্ষিতীশ কনির টিফিনের টাকা দিয়ে কনিকে ঠিক সময়ে আসার কথা বলে যান। লীলাবতী বেরিয়ে গিয়েছিলেন। ক্ষিতীশ রান্নার উদ্যোগ নেন। তারপর বিষ্ণুধরের সঙ্গে বক্তৃতার লেখা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সুইমিং কোচ হিসেবে লড়াইয়ের প্রয়োজন আছে। খেলোয়াড়রা দেশকে পৃথিবীর সামনে গর্বিত করে। উদাহরণ হিসেবে তিনি ব্রাজিলের পেলে বা ইথিওপিয়ার বিকিলার কথা বলেন। ক্ষিতীশের মতে খেলোয়াড় জীবন ও প্রাণের প্রতীক। তারা সারা পৃথিবীকে প্রেরণা দেন। তাই খেলোয়াড়দের উপযুক্ত অন্ন, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন। বক্তৃতার লেখাগুলি আরও গুছিয়ে দেওয়ার কথা বলেন বিষ্ণুচরণ ধর। ক্ষিতীশ সিংহ তাকে একটা চাকরির কথা বলেন। তারপর বক্তৃতা লিখে দিয়ে রান্নার কাজ আবার শুরু করেন। ইতিমধ্যে অনুশীলনের জন্য কিছু সামগ্রীও বের করেন। লীলাবতী ফিরলে তাকে কনির কথা জানান এবং বলেন তাকে রেখে খাওয়াতে চান। বিকেলে কনি অনুশীলনে আসেনি। পরের দিন দেরি করে আসায় রেগে ক্ষিতীশ তাকে কিছু বলতে যাওয়ার আগেই কনি খাবারের বদলে তার কাছে টাকা চায়। এই ব্যাপারে দুজনের একটা বোঝাপড়া হয়ে যাওয়ার পর হিয়া আর অমিয়ার কথা বলে কনিকে উজ্জীবিত করতে চান ক্ষিতীশ সিংহ। ইতিমধ্যে অ্যাপোলোর ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জে উপস্থিত হয়ে টাকাওয়ালা একজন প্রেসিডেন্টের প্রয়োজনের কথা বলেন। মুহূর্তে বিষ্ণুচরণ ধরের কথা ক্ষিতীশ সিংহের মাথায় আসে। ক্ষিতীশ কনিকে নিয়ে পুনরায় অনুশীলনে ব্যস্ত হন। অমিয়া, বেলা বা হরিচরণ যাতে কনির অনুশীলন পদ্ধতি জানতে না পারে তাই তিনি কনিকে কাছে ডেকে পরামর্শ দেন। ট্রেনিং শেষে কনিকে তার দাদার কথা জিজ্ঞাসা করতেই কনির মুখ করুণ হয়ে যায়। তার কারণ দাদার অসুখ হয়েছিল। কনি শরীরচর্চা শুরু করার কথা বলে বাজারের কাছে পৌঁছে 1 টাকা দিতেই সে আরও 2 টাকা চায়। কনি চাল কেনার জন্য এই টাকা চায়। শুনে ক্ষিতীশ তাকে
টাকা দেন এবং বুঝেও যান যে প্রতিদিন দেওয়া টাকায় কি হয়। কিছু পরে ক্ষিতীশ কণিকে বাড়ি হাজির হন। কিছু পরে ক্ষিতীশ কণিদের বাড়ি হাজির হন। কণির অসুস্থ দাদা কমলের সঙ্গে তার কথা হয়। তার শারীরিক পরিস্থিতি বিষয়ে কথা চলার মাঝেই তিনি ক্ষিতীশ সিংহের কাছে কণির বিষয়ে জানতে চায় এবং বলে কণিকে সুতোর কারখানার কাজে তিনি লাগাতে চান। তবে তিনি জানান যে তিনি চান না কণির সাঁতার বন্ধ হোক। কমল আবেদনের সুরে কণিকে বলেন, ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছুই নেই। কণির এতে অস্বস্তি ও ভয় হয়। সে তবুও ধীরে ধীরে সম্মতিসূচক মাথা নাড়ে। এরপর 8 নম্বর পর্বে আমরা দেখি 2 সপ্তাহের পর অনুশীলনে উপস্থিত ছিল কণি। সারা সকাল তার জন্য অপেক্ষা করেছে ক্ষিতীশ। তার ভয় ছিল কখন কণি কস্টিউম চেয়ে বসে। অনুশীলনে ক্ষিতীশ সবসময় কণিকে উৎসাহ দিতে থাকেন। পৃথিবীর বড় বড় সাঁতারুদের আন্তরিকতা, নিষ্ঠা ও পরিশ্রমের কথা বলতে থাকেন। অপেক্ষা করার পর ক্ষিতীশ বিষ্ণুধরের বাড়ি উপস্থিত হন। বিষ্ণুধরকে তাকে দেখেই একটা বক্তৃতা লিখে দেবার অনুরোধ করলে ক্ষিতীশ বিনোদভরকে রোজ টাউন দেওয়ার একটা পরিকল্পনার কথা বলেন। বিনোদভর যেমন জুপিটারের প্রেসিডেন্ট, ঠিক তেমনি বিষ্ণুধরকে তার বিপক্ষ ক্লাব অ্যাপোলোতে ডোনেশন দিয়ে প্রেসিডেন্ট হওয়ার পরামর্শ দেন। সঙ্গে এটা যোগ করেন যে বিনোদভর তার দাদাকে অ্যাপোলোয় প্রেসিডেন্ট হওয়ার জন্য 5,000 টাকা দিতে চেয়েছিলেন, তাই অন্তত 7,000 টাকা ডোনেশন দিতে হবে। বিষ্ণুধর রাজি হয়ে যায়। ঠিক সেই সময়েই লীলাবতী বিষ্ণুধরের বাড়িতে প্রবেশ করেন। কৌতূহল নিয়ে ক্ষিতীশ বিষ্ণুধরকে জানান যে ভদ্রমহিলা সেলামির টাকা দিতে এসেছিলেন তিনি তার স্ত্রী। ক্ষিতীশ সিংহ জানতেন না বিষ্ণুধরই সেই বাড়িওয়ালা যার থেকে লীলাবতী দোকান ভাড়া নেবেন। বিষ্ণুধর ও ক্ষিতীশ সিংহ দুজনেই ব্যাপারটা জেনে বিস্মিত হন। সুযোগ বুঝে ক্ষিতীশ বলেন তার ডোনেশনের টাকা তিনি কমিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং প্রেসিডেন্টও করে দেবেন। পরিবর্তে তিনি সেলামের টাকাটা ফেরত দিতে বলেন। বিষ্ণুধরও সুযোগ হাতছাড়া করতে না চেয়ে রাজি হয়ে যায়। বাড়ি ফিরলে লীলাবতী জানতে চান ক্ষিতীশ সেখানে কি করছিল। এই সুযোগে ক্ষিতীশ বাড়িতে কণির খাওয়ার ব্যবস্থা করিয়ে নিয়ে টাকাটা লীলাবতীকে ফেরত দেবেন ঠিক করেন। আবার 2,000 টাকার প্রেসিডেন্ট খুঁজে দিয়ে অ্যাপোলো ক্লাবের কণির অনুশীলনের সব সুযোগ সুবিধেও জোগাড় করে নেন। কেন কণি সেদিন অনুশীলনে আসেনি তার খোঁজ নিতে ক্ষিতীশ উপস্থিত হন তাদের বস্তিতে। সেখানেই তিনি জানতে পারেন আগের দিন রাত্রে কণির দাদা মারা গিয়েছে। কণিদের পরিবার সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে রোজগারহীন হয়ে পড়েছে। এরপর আমরা 9 নম্বর পর্বে দেখি অনুশীলন চলাকালীন পরিশ্রান্ত কণির কোনো কথা না শুনে একটা সরু বাঁশের লগা তুলে ক্ষিতীশ কণির দিকে তেড়ে যান। জল থেকে উঠলেই মাথা ভেঙে দেবেন বলতে থাকেন। ক্লান্ত কণি ফুপিয়ে বলতে থাকে বিকেলে সে পুষিয়ে দেবে। সকাল 9টার সময় কদম দিঘির পাশ দিয়ে যাওয়া পথিকরা এই দৃশ্য দেখতে থাকে। যন্ত্রণাকে অতিক্রম করেই যন্ত্রণা কি তা বুঝতে হবে বিড়বিড় করে বলতে থাকেন ক্ষিতীশ সিংহ। কণি সাঁতার শেষ করে দু চোখে ঘৃণা ও আক্রোশ নিয়ে ক্ষিতীশের দিকে তাকাতে থাকে। কণির লগবুকে প্রতিদিন
সব কিছু লেখার সময় ক্ষিতীশ লক্ষ্য করেন তাকে না বলেই কোনি পেরিয়ে যাচ্ছে। 10টার সময় প্রজাপতি দোকান খোলা ও নানান ফাইফরমাস তাকে খাটতে হতো, আর তার বিনিময়ে কোনি 40 টাকা মাইনে পেত। দেরি হয়ে যাওয়ার ফলে লীলাবতী একদিন তাকে অপমান করে বেরিয়ে যেতে বলেন। খদ্দের এসে যাওয়ায় সে সময় কোনি রক্ষা পেলেও কাজের ফাঁকে তার প্রচণ্ড ঘুম আসে। এদিকে ক্ষিতীশ সিংহ কাপড়ের ছাট সংগ্রহ করে উপস্থিত হন কোনির বাড়িতে। শোনেন কোনি আগের রাত্রে যাত্রা শুনে রাত 1টা নাগাদ ফিরেছে। কাপড়ের ছাটের থলি এবং 5 টাকা কোনির মার হাতে দিয়ে জানান, খেলা হচ্ছে সাধনার জিনিস। বাড়ি ফিরে খেতে বসলে লীলাবতী বলেন কোনি দোকানে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। ক্ষিতীশ সিংহ জানান, আজ তিনি কোনিকে খুব খাটিয়েছেন। খেয়ে উঠেই তিনি ঘুমন্ত কোনির মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। রবিবার প্রজাপতি ও কোনির ট্রেনিং দুটোই বন্ধ থাকায় ক্ষিতীশ কোনিকে নিয়ে চিড়িয়াখানায় যান। সেখানে একটি বড়লোকদের স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে যাওয়া এক শিক্ষিকার কাছে জল চেয়ে কোনি প্রত্যাখ্যাত হয়। কিন্তু একটু পরেই ওই স্কুলেরই ছাত্রী হিয়া মিত্র শিক্ষিকার হয়ে ক্ষমা চেয়ে জলের গ্লাস দিতে চাইলে কোনি তা ফেলে দেয়। কোনির হয়ে ক্ষিতীশ হিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন, কিন্তু এটাও তিনি উপলব্ধি করেন যে হিয়াই কোনির ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী। এরপর 10 নম্বর পর্বে আমরা দেখি দুর্গাপুজোর আগেই ক্লাবগুলোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অনেকেই জেনে যায় যে ক্ষিতীশ একজন সাঁতারু তৈরি করছেন। বালিগঞ্জের হিয়া কোনো প্রতিযোগিতায় নামেনি। অমিয়া বেলা তাই সর্বত্র জয়ী হতে থাকে। ক্ষিতীশ মহারাষ্ট্রের মেয়ে রমা যোশীর 1 মিনিট 12 সেকেন্ডের 100 মিটার ফ্রি স্টাইল শেষ করা সংবাদ দেখে কোনির অনুশীলন আরও কঠিন করেন। দিল্লির জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলার দল 1টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ নিয়ে ফেরে। রমা যোশী একাই 6টি সোনা জেতে। শীত এসে গেলেও কোনির অনুশীলন অব্যাহত থাকে। ক্ষিতীশের তত্ত্বাবধানে কোনি 4 ধরনের সাঁতারই শিখে যায়। তার শরীরের ওজন বেড়ে হয় 50 কেজি। বছর ঘুরে যায়। ভেলো জুপিটারের চ্যাম্পিয়নশিপে কোনিকে নামানোর কথা তোলে অমিয়া। তাদের অপমান করেছিল, তার জবাব দিতে হবে। সেই সময় ধীরেন ঘোষ বধূ চাটুর্যে কোনিকে নিয়ে ক্ষিতীশ সিংহের সামনে ব্যঙ্গ করেন। ধীরেন ঘোষ কথার মধ্যেই জানান এটাই অমিয়ার শেষ সিজন। তার বিয়ে ঠিক হয়েছে, সে কানাডা চলে যাবে। ক্ষিতীশ সিংহ ভাবেন অমিয়াকে না হারাতে পারলে জীবনে একটা অপূর্ণতা থেকে যাবে। তাই তিনি কোনিকে জুপিটারের প্রতিযোগিতায় নামাবেন স্থির করেন। এরই মাঝে তিনি কোনির চোখের সামনে রমা যোশী 70 সেকেন্ড সময়টি লিখে রেখে তাকে উজ্জীবিত করেন। কোনিও অমিয়াকে হারানোর জন্য মুখিয়েছিল। এই ঘটনার 3 মাস পরেই ক্ষিতীশ জানতে পারেন জুপিটার ষড়যন্ত্র করে কোনিকে প্রতিযোগিতায় এন্ট্রি দিতে চাইছে না। তিনি ক্রুদ্ধ ও উত্তেজিত হন। বিষ্ণুচরণ ধরও উত্তেজিত হন। নকুল মুখুজ্জে শুধু ক্ষিতীশের কথা জেনে নেন যে ক্ষিতীশ কোনির জয়লাভের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী। ক্ষিতীশ সিংহ দৃঢ়তার সঙ্গে উত্তর দেন, নিশ্চয়ই। এরপর 11 নম্বর অধ্যায়ে আমরা দেখি প্রচুর দর্শক এবং মহা উত্তেজনা নিয়ে জুপিটার সুইমিং ক্লাবের প্রতি বছরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও ভিড়ে ফেটে পড়ে কদম দিঘি।
কমল দিঘি ভিড়ে পড়ছে কমল ভিড়ে ফেটে পড়ছে কমল দিঘি। শেষ দিনে দুপুর 2:30 থেকে প্রতিযোগিতা শুরু হয়। 100 মিটার ফ্রি স্টাইল বিভাগে মহিলা প্রতিযোগীদের ডাকা হয় দ্বিতীয়বারের জন্য। এতক্ষণ পর্যন্ত কমল দিঘির অ্যাপোলো অংশে মন্থর গতিতে কোনি অনুশীলনে রত ছিল। ক্ষিতিশ সিংহ এসে তাকে ডাকেন। জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুদের মধ্যে অমিয়া বেলাসহ আরও 6টি মেয়ে উপস্থিত হয়। বিষ্ণুচরণ এবং ধীরেন ঘোষ 5 নম্বর প্ল্যাটফর্মের পিছনে দাঁড়ানো। কালো কস্টিউম পরা কোনিকে চিনতে পারে। জুপিটারের ব্লকের উপর 8 জন এবং অ্যাপোলোর ব্লকে 1 জন মেয়ে, মোট 9 জন প্রতিযোগী ওঠে। উচ্চকিত ধ্বনিতে গ্যালারি বুঝিয়ে দেয় কিছু একটা ঘটতে চলেছে। প্রথমবার অমিয়া ও কনি ছাড়া সবাই জলে ঝাঁপ দেয়। নতুন ক্যাপ লাগিয়ে ফটাস শব্দের সঙ্গে 9টি মেয়ে জল পড়ে। 30 মিটার পর্যন্ত কোনি ও অমিয়া সমান রেখায়। তারপর অমিয়া একটু করে এগোতে শুরু করে। জুপিটারের পক্ষ থেকে অমিয়ার জন্য এবং অ্যাপোলোর পক্ষ থেকে কোনির জন্য চিৎকার শুরু হয়। অমিয়া প্রথম 50 মিটার শেষ করে ঘুরতেই টর্নেডোর মতো ছিটকে আসে কোনি। 70 মিটারের পর থেকে অমিয়া নিভতে শুরু করে। তার জন্য স্লোগান ধ্বনিত হয়, কাম অন বেঙ্গল চ্যাম্পিয়ন। কিন্তু ফাইট কোনি ফাইট এই স্লোগানে কোনি তখন অমিয়াকে পিছনে ফেলেছে। আর ছন্দবদ্ধ হাত পায়ের ওঠানামায় হিংস্র ভঙ্গিতে সে অমিয়ার আগেই ফিনিশিং বোর্ড স্পর্শ করে। এতক্ষণ প্রস্তরবৎ ভাবলেশহীন হয়ে থাকা ক্ষিতিশ সিংহ আনন্দে লাফাতে শুরু করেন এবং হরিচরণ, ধীরেন ঘোষ এদের যথাযথ জবাব দেওয়ার খুশিতে আনন্দে আত্মহারা হন। ভেলো তাকে থামানোর চেষ্টা করে। বিষ্ণুধর আনন্দে অজ্ঞান হয়ে যান। ক্ষিতীশকে দেখে ওঠার চেষ্টা করতেই বলেন 10 কেজি রসগোল্লার অর্ডার দিয়েছেন। ক্ষিতীশ তাকে ব্যান্ড পার্টি ও কোনিকে নিয়ে নর্থ ক্যালকাটা ঘোরানো বন্ধ করতে বলেন। ক্ষিতীশ সিংহ আনন্দে কোনির সময়ের হিসেব রাখতে ভুলে গিয়েছিলেন। প্রজাপতি দোকানে যাওয়ার দেরি হচ্ছে বলেও কোনি রসগোল্লার জন্য চলে যেতে ইতস্তত করে। সেদিন রাত্রে লীলাবতী ক্ষিতীশকে বলেন অত লোকের সামনে ক্ষিতীশের উত্তেজনা আনন্দের প্রকাশে তিনি লজ্জা পেয়েছেন। তবে এতে স্পষ্ট হয় তিনি সেদিন প্রতিযোগিতা দেখেছেন। কোনিকে রাত্রে বাড়ি পৌঁছে দেওয়ার সময় কোনি ক্ষিতীশ সিংহকে বলেন অনুশীলনের সময় এমনকি প্রতিযোগিতার সময়ও জলের নিচে সে তার দাদার মতো একটা মুখ দেখতে পেয়েছেন। এরপর 12 নম্বর অধ্যায়ে আমরা দেখি অবশেষে কোনি বাংলা দলে জায়গা পায়। বিএএসএ নির্বাচন সভায় অ্যাপোলোর কেউ ছিলেন না। জুপিটার ও তার গোষ্ঠীর লোকজনের আধিক্য ও আধিপত্যে এই প্রস্তাব গৃহীত হয়েছিল যে অ্যাপোলোর কাউকে নেওয়া হবে না, কিন্তু বাংলার স্বার্থে কোনিকে নেওয়া প্রয়োজন এই কথা বলে বিরোধিতা করেন বালিগঞ্জ সুইমিং ক্লাবের কোচ প্রণবেন্দু বিশ্বাস। স্টেট চ্যাম্পিয়নশিপে প্রণবেন্দু এবং সবাই দেখেছেন যে কি ঘটনা ঘটেছিল। প্রথমে 100 মিটার স্ট্রোকে কোনির সঙ্গে হিয়ার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল, কিন্তু ধীরেন ঘোষের মতো জুপিটারের লোকেদের দলবাজি ও ঈর্ষায় তাকে বাতিল ঘোষণা করা হয়। 200 মিটার ফ্রি স্টাইলে কোনি প্রথম হয়ে শেষ করার পরও কোনিকে দ্বিতীয় ঘোষণা করা হয়। 200 মিটার ব্যাক স্ট্রোকে ফল্টি টার্ন নিয়েছে কোনি, এই অজুহাতে তাকে বাতিল করা হয়।
দুবার বাতিল এবং একবার প্রথম হয়েও শেষ পর্যন্ত দ্বিতীয় হয়ে যাওয়ার ফলে কোনি আড়ষ্ট হয়ে যায়। 100 মিটারে কোনির লেনে ইলা ইচ্ছাকৃত প্রবেশ করে যায়। জুপিটারের ষড়যন্ত্রে কোনি পিছিয়ে পড়েও শেষ 100 মিটার সে যেভাবে দ্রুত গতিতে সাঁতার কেটে তৃতীয় স্থানে ঢুকে পড়ে তা দেখে সকলে অভিভূত ও মুগ্ধ হয়। হিয়ার বাবাও মুগ্ধ হয়ে কোনিকে অভিনন্দনসূচক সান্ত্বনা দেন। এই ঘটনার পর ক্ষিতীশ ও কোনির সঙ্গে জুপিটারের লোকজনের ধস্তাধস্তি হয়। প্রণবেন্দু সভার সকলকেই জানান যে এই মুহূর্তে স্পিড ইভেন্টের বাংলায় কোনির সমকক্ষ কেউ নেই। মহারাষ্ট্রের থেকে বাংলার চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে আনার জন্য কোনিকে প্রয়োজন একথা প্রণবেন্দু যুক্তি দিয়ে বোঝান। সভায় বিতর্ক শুরু হলে তিনিও বালিগঞ্জ সুইমিং ক্লাবের সাঁতারুদের নাম প্রত্যাখ্যান করে নিতে চান। প্রণবেন্দু ব্ল্যাকমেল করে অ্যাপোলোর সাঁতারুকে দলে ঢোকাতে চান। এই অভিযোগ উঠলে তিনি জবাব দেন যে শুধুমাত্র বাংলার স্বার্থেই তিনি কোনিকে দলে চেয়েছেন। অবশেষে কোনি মাদ্রাজ যাওয়ার মনোনয়ন পায়। বাংলার ম্যানেজার মেয়েদের কোচ, ছেলেদের কোচ হিসেবে নিযুক্ত হন যথাক্রমে ধীরেন ঘোষ, প্রণতি ভাদুরী এবং হরিচরণ মিত্র। মাদ্রাজ মেলে সন্ধ্যায় রওনা হওয়ার সময়ে স্টেশনে কোনিকে ছাড়তে উপস্থিত হন ভাদু, কান্তি, চণ্ডু এবং ক্ষিতীশ সিংহ। জীবনে প্রথম দূরে যাওয়ার ভয়ে কোনি চুপ করেছিল। ভাদু, কান্তি তাকে নানাভাবে সাবধানবাণী শোনায়। ট্রেন ছাড়ার সময় ক্ষিতীশ দেখেন কোনির দুগাল বেয়ে জল ঝরছে। ক্ষিতীশকে সে জানায় তার ভয় করছে। 2 ঘন্টা পর খড়গপুর স্টেশনে প্ল্যাটফর্মে কোনির সামনে ক্ষিতীশ হঠাৎ হাজির হয়ে তাকে চমকে দেয়। অভিমানে আনন্দে কোনির চোখ দিয়ে জল পড়তে থাকে। মাদ্রাজ যাওয়ার জন্য কোনি ক্ষিতীশকে অনুরোধ করে। দুজনের মধ্যে অভিমানের কথোপকথন হয়। তারপর ক্ষিতীশকে আর দেখতে পাওয়া যায়নি, কারণ বিনা টিকিটে ভ্রমণের জন্য চেকারের হাতে ধরা পড়ে ক্ষিতীশ হেফাজতে তার স্থান হয়। 13 নম্বর পর্বে আমরা দেখি মাদ্রাজে পৌঁছে হোটেলের ঘরেই কোনি শুয়েছিল। মাত্র 15 টাকা তার সম্বল হওয়ার সে শহর দেখতে বা বাজার করতে যেতে চায়নি। শতরঞ্জি, বালিশ, চাদর, ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদির মধ্যে তার মূল্যবান সম্পত্তি ছিল শুধু কস্টিউম। হোটেলে বেলা তার ক্রিম কমে যাওয়া প্রসঙ্গে কোনিকে লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করে। এই অপবাদে কোনি লজ্জিত ও ভীত হয়। এই একাকী অবস্থায় ক্ষিতীশ সিংহের জন্য কোনির ভীষণ দুঃখ হয়। হঠাৎই ঘরে হিয়া ঢোকে। একটা চকোলেট কিছুটা খেয়ে বাকিটা কোনির দিকে ছুঁড়ে দেয়। কোনি তা প্রত্যাখ্যান করে। হিয়া বেলার ক্রিমের কৌটোটা হাতে নিয়ে ক্রিম মেখে কিছুটা কোনির গালে মাখিয়ে দেয়। বাবার বন্ধু বাড়ি যাচ্ছে, 2 ঘন্টা পরে ফিরবে, কোনিকে কথা বলে হিয়া চলে যায়। ইতিমধ্যে ঘরে হরিচরণ ঢোকে। সে কোনিকে হতবাক করে দেয় এই দুঃসংবাদ দিয়ে যে একটি ইভেন্টেও কোনির নাম নেই। দুঃখে ব্যথায় কোনির অন্তর কেঁদে ওঠে। এরপর মেয়েরা হোটেলে ফেরে। হঠাৎ বেলা তার ক্রিম কমে গিয়েছে বলে চিৎকার শুরু করে এবং ঘরে একমাত্র কোনি ছিল বলে তাকেই চোর অপবাদ দেয়। তার ব্যাগ উল্টে তল্লাশি চলতে থাকে। হঠাৎই বেলা কোনির গালে ক্রিমের গন্ধ পেয়ে চোর ধরার উত্তেজনায় চিৎকার শুরু করে। কোনি সমস্ত চিৎকারের মাঝেও সত্য কথা বলতে চায় যে হিয়া এসে ক্রিম মেখেছে এবং তার গালে ক্রিম মাখিয়ে দিয়েছে। হিয়ার নামে চোরের অপবাদ দেওয়ার সবাই কোনিকে
নিয়ে বিদ্রূপ শুরু করে। প্রণতি ভাদুরী জানান, হিয়ার ফেরা পর্যন্ত সবার অপেক্ষা করা উচিত। চোরের অপবাদে বেলার হাতে মার খেয়েও কনি চুপ করেছিল। এরপরে হিয়া ঢোকে এবং বলে সেই ক্রিম মেখেছে 2 দিন ধরে এবং কনির গালেও নিজেই মাখিয়ে দিয়েছে। এই ঘটনা শুনে বেলা অপ্রতিভ হয়ে যায়। বেলার উপর হওয়া সমস্ত রাগ কনি হিয়ার উপর দেখায় এবং বিরক্তি সহ বলে, পরের জিনিস না বলে ব্যবহার করা অন্যায়। হিয়া হেসে মজা করে এবং ক্ষমা চেয়ে নেয়। সেই সময় কনি ছুটে এসে হিয়াকে চড় মারে এবং বলে তার জন্যই সে চোর বদনাম পেয়েছে। কনি এটাও জানিয়ে দেয় সে হিয়াকে হিংসা করে না, তাই কখনো যদি সে হিয়াকে জলে পায় তাহলে নিজেকে প্রমাণ করে দেবে। এরপর 14 নম্বর পর্বে আমরা দেখি চিপকে সমুদ্র তীরের এক সুসজ্জিত সুইমিং পুলে মাদ্রাজ জাতীয় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কনির চোখে সুইমিং পুলটি ছিল অভূতপূর্ব। কনি একাই নিজের মতো করে অনুশীলন সেরে জল থেকে ওঠার পর রমা যোশীর সঙ্গে তার আলাপ হয়। তার চোখে তাৎপর্যপূর্ণ সত্য সংখ্যাটি ভেসে ওঠে। প্রতিযোগিতায় বাংলাকে প্রথম সোনা এনে দেয় হিয়া। তারপর প্রতিযোগিতা দেখে এবং বাংলার মেয়েদের পুরস্কার নিতে দেখে কনির অন্তর ব্যথায় কেঁদে ওঠে। ইতিমধ্যে হিয়াকে কেন্দ্র করে প্রণবেন্দুর সঙ্গে হরিচরণদের তর্ক শুরু হয়। কনিকে দেখিয়ে প্রণবেন্দু বলেন যে তিনি শুধু বাংলার স্বার্থ ভাবেন, কিন্তু হরিচরণদের জেদ ও চক্রান্তে কনি শুধুই গ্যালারিতে বসে। প্রতিযোগিতার বৃহস্পতিবার 200 মিটার ফ্রি স্টাইল ও 100 মিটার বাটারফ্লাইয়ে অমিয়া ও বেলার নামার কথা, তাই ধীরেন ঘোষ তাদের জন্য ভালো খাবারের বন্দোবস্ত করার কথা বলেন। তিনি কিছু বক্তব্য রেখে বাংলার মেয়েদের উৎসাহিত করার চেষ্টা করেন। এরপর রমা যোশী একের পর এক সোনা পেতে শুরু করে। অমিয়া গম্ভীর হয়ে যেতে থাকে। চ্যাম্পিয়নশিপের মাঝে হিয়া ও রমা 2টি করে সোনা এবং বাংলা 14 পয়েন্ট ও মহারাষ্ট্র 16 পয়েন্টে এসে দাঁড়ায়। 400 মিটার প্রতিযোগিতায় অমিয়া হেরে যায় রমা যোশীর কাছে। হিয়ার উপর বাংলার নির্ভর হয়ে পড়ে। সেই রাতেই অমিয়া তার শ্রেষ্ঠত্ব হারানোর কষ্টে ভেঙে পড়ে। হিয়া যে তার জায়গা দখল করে নিচ্ছে তা বুঝতে পেরে 4x100 মিটার রিলেতে নিজেকে প্রমাণ করার জন্য অমিয়া মুখিয়ে ওঠে। পরের 2টি প্রতিযোগিতায় রমাকে হারিয়ে হিয়া জেতে। তখনও বাংলা 2 পয়েন্টে পিছিয়ে। তারপর 2টি বিভাগে হিয়া সোনা জেতার পর বাংলা ও মহারাষ্ট্র যখন সমান পয়েন্টে দাঁড়িয়েছে, তখন বাংলার এগিয়ে যাওয়া অমিয়ার উপর নির্ভর করে। জাতীয় সাঁতার প্রতিযোগিতায় শেষ দিনের প্রথম ইভেন্ট 100 মিটার ফ্রি স্টাইলে অমিয়ার ক্রাম্প হয় এবং যন্ত্রণায় কাতর অমিয়াকে মাঝপথেই তুলে নিতে হয়। রমা যোশী জেতার ফলে মহারাষ্ট্র 3 পয়েন্টে এগিয়ে যায়। শেষ ইভেন্ট 4x100 মিটার রিলেতে সোনা জিতে বাংলা 10 পয়েন্ট সংগ্রহ করতে পারলে তবেই বাংলার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। যেহেতু অমিয়া অসুস্থ, তাই হিয়া, পুষ্পিতা, বেলার পর বাংলার চতুর্থ প্রতিযোগী কে হবে এই নিয়ে আলোচনা শুরু হয়। রিজার্ভে ছিল অঞ্জু এবং কনি। প্রণবেন্দুর সিদ্ধান্তেই কনিকে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হিয়া কনিকে রাজি করাতে যায়, কিন্তু রাগ, অভিমান, কষ্টে কনি রাজি হয় না। হিয়া কনিকে আনস্পোর্টিং বললে কনি জ্বলে ওঠে এবং জানতে চায়। শেষ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে হিয়া, তারপর পুষ্পিতা এবং তারপর বেলা
বাংলার হয়ে অংশগ্রহণ করে কণিকে যথাসাধ্য এগিয়ে রাখার চেষ্টা করে। এরপরেই নামে কণি। ইতিমধ্যে ময়লা পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল নিয়ে ক্ষিতিশ সিংহ উপস্থিত হন। তারপর ফাইট কণি ফাইট মন্ত্রে কণির ভেতরকার স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। রমা যোশীর 3 সেকেন্ড পরে কণি জলে ঝাঁপিয়ে পড়ে। ব্ল্যাক প্যান্থারের শিকার ধরার মতো সে রমাকে ধাওয়া করে। দর্শকরা উত্তেজনায় নিঃশ্বাস নিতে ভুলে যায়। এক ভয়ঙ্কর যন্ত্রণা নিয়েও কণি রমা যোশীর আগেই প্রতিযোগিতা শেষ করে। বাংলার মেয়েরা ছুটে আসে। অভিনন্দন এবং আদরে ডুবে যায় কণি। পুরস্কারের ভিক্টরি স্ট্যান্ডে কণির গলায় সোনার মেডেল পরানো হয়। ক্ষিতিশ তার শীর্ণ শরীরে দেখতে থাকেন সব কিছু। ক্ষিতিশকে দেখে কণির 2 চোখ জলে ভরে ওঠে। কণি জানতে চায় ক্ষিতিশ কোথায় ছিল। ক্ষিতিশ জলের দিকে দেখিয়ে বলেন, তিনি ওই জলের নিচে লুকিয়ে বলেছিলেন, মানুষ সব পারে, ফাইট কণি ফাইট। কণি বলে, সে যন্ত্রণায় কিছুই দেখেনি। যন্ত্রণায় সে মরে যাচ্ছিল। ক্ষিতিশ সিংহ বলেন, ওই যন্ত্রণাটাই তিনি। এবং বলার সঙ্গে সঙ্গে হেসে ওঠেন। উপস্থিত সবাই দেখে যে মেয়েটা আশ্চর্য সাঁতার কাটল সে পাগলাটে। ক্ষিতিশ সিংহের বুকে মাথা ঘষছে এবং কাঁদছে। তার মাথায় ক্ষিতিশ সিংহের চোখ থেকে জল ঝরে পড়ছে। আর এইভাবেই কণি উপন্যাসটি শেষ হয়ে যায়।